কার্যত গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়ে কাল এক ভয়ঙ্কর অপারেশন করেছে আমেরিকার মিলিটারি। ভেনেজুয়েলাতে ঢুকে তাদের প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করে আমেরিকা তাদের দেশে কিন্তু নিয়ে গেছে। বিশ্ব জুড়ে এই ঘটনা নিন্দা হলেও আমেরিকার মিলিটারি কালকে যে অসাধ্য সাধনটি করেছে তা কিন্তু এক কথায় অবিশ্বাস্য এবং অত্যন্ত ক্যালকুলেটিভ একটি মাস্টার ক্লাস অপারেশন। কিভাবে তারা করলো আমি এই ভিডিওর প্রথমে আপনাদের ব্যাখ্যা করব। দ্বিতীয়ত, এর আসল কারণটি কি? আমেরিকা হঠাৎ করে কেন ভেনিজুয়েলার এই প্রেসিডেন্ট অর্থাৎ লিডারশিপকে সরানোর চেষ্টা করলো এবং ধারাবাহিকভাবে তারা কিভাবে আমেরিকার রেজিম চেঞ্জ করেছিল সেটাও কিন্তু সকলের জানা উচিত। কারণ আমেরিকা যে খেলাটা ভেনিজুয়েলাতে খেললো বা খেলার চেষ্টা করে পারেনি বলে করলো, সেই রকম খেলা কিন্তু তারা বারবার ভারতের বিপক্ষেও খেলার চেষ্টা করেছে। যখনই আমেরিকা দেখেছে যে একটি সরকার আমেরিকাকে পাল্টা দিচ্ছে কিংবা আমেরিকা যেটি চাইছে সেটি তারা করতে পারছে না সেই পার্টিকুলার রাষ্ট্রে, তখনই কিন্তু তারা রেজিম চেঞ্জের কথা ভেবেছে। আমরা বাংলাদেশে দেখেছি, আমরা নেপালে দেখেছি, আমরা এখন ভেনেজুয়েলাতে দেখলাম। কিন্তু ধারাবাহিকভাবে ভারতের বিপক্ষেও আমেরিকা যে ষড়যন্ত্র করেছে তাও কিন্তু আমরা বহু সময় দেখেছি। ফলে অনেক বিশ্লেষকরা মনে করছেন ভেনেজুয়েলাতে এই ধরনের অপারেশন করা আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও একটি বার্তা। ভুলে যাবেন না, 1 মাস আগে ঢাকার হোটেলে মার্কিন গোয়েন্দা জ্যাকসন তার কিন্তু মৃতদেহ পাওয়া গেছে এবং মার্কিন গোয়েন্দারা একের পর এক অপারেশন সেভেন সিস্টার্স অঞ্চলে কিন্তু করে যাচ্ছে ধারাবাহিকভাবে শুধুমাত্র ভারতকে অশান্ত করার জন্য। ভেনেজুয়েলার মতো অত্যন্ত দ্রুত গতিতে নয়, এই যে রেজিম চেঞ্জের অপারেশন অত্যন্ত সুনিপুণ দক্ষতায় করা হয়, ধীরে ধীরে সময় নিয়ে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরিষ্কার বলেছেন যে নরেন্দ্র মোদীকে আমরা সরিয়ে দিতে পারি, মানে এই সংক্রান্ত একটি তথ্য তিনি নিজের মুখে কিন্তু স্বীকার করে ফেলেছিলেন মাস দুয়েক আগে। ফলে সব মিলিয়ে এই অপারেশন কি ভারতকে একটি বার্তা দেওয়া, এই প্রশ্নও কিন্তু বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে। তবে কালকে আমেরিকার মিলিটারির অপারেশনটা একটু আপনাদের ছোট করে বলছি, তাহলেই বুঝবেন কেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মিলিটারি বা সেনাবাহিনীর আখ্যা দেওয়া হয়েছে আমেরিকার এই মিলিটারিকে। দেখুন, এটাকে বলা হচ্ছে মাস্টার ক্লাস ইন সার্জিক্যাল ওয়ারফেয়ার। যেভাবে কম সময়ের মধ্যে ওভারওয়েলমিং স্পিডে এটাকে কন্টিনিউ করা হয়েছে এবং কমপ্লিট করা হয়েছে তা কিন্তু সকলের কাছে নয়া দৃষ্টান্ত। রাত 1টা থেকে 2টোর মধ্যে এই অপারেশনটি কিন্তু করা হয়। কিভাবে তারা করলো? এক্ষেত্রে আমেরিকার সেনাবাহিনী তাদের সর্বোৎকৃষ্ট মানের যে টিম ডেল্টা ফোর্স, যারা গ্রাউন্ড অ্যাসল্টের জন্য বিখ্যাত এবং আমেরিকার টায়ার 1 মানে অন্যতম সেরা ফোর্স ডেল্টা 1কে তারা কিন্তু এই অপারেশনের জন্য ব্যবহার করে। এবং শুধুমাত্র ডেল্টা ফোর্স নয়, তাদের সঙ্গে নাইট স্টকারকেও কিন্তু ব্যবহার করে আমেরিকা। এই নাইট স্টকার গ্রুপের দক্ষতা কি? তারা কোনো ভিশন ছাড়াই কিন্তু অপারেশন চালাতে পারে, অর্থাৎ যেখানে ভিজিবিলিটি জিরো, ঘন অন্ধকার, সেখানেও কিন্তু তারা অপারেশন চালানোর জন্য দক্ষ। এবং এই সংক্রান্ত মানে এই ধরনের গ্রুপকে তারা এর আগেও কিন্তু ব্যবহার করেছিল যখন তারা পাকিস্তানে ঢুকে লাদেনকে নিয়ে আসে এবং লাদেনকে একটি সমুদ্রের মধ্যে পরবর্তীকালে তাদের ফেলে শেষকৃত্য সম্পূর্ণ করে। অর্থাৎ এই ডেল্টা ফোর্স এবং নাইট স্টকার কিন্তু আমেরিকা প্রয়োজন অনুসারে ব্যবহার করে এই ধরনের দুর্ধর্ষ অপারেশনে। শুধু এরা নয়, এদেরকে সাপোর্ট করেছে নেভাল ডিপ্লয়মেন্ট। আমেরিকা দিনের পর দিন অন্তত শেষ 1 মাস ধরে ক্যারিবিয়ান সাগরে তাদের যে কেরিয়ার স্ট্রাইক গ্রুপ তাদেরকে কিন্তু ডিপ্লয় করে রেখেছিল এয়ার স্পেসকে মনিটরিং করার জন্য, অর্থাৎ ভেনেজুয়েলার আকাশকে মনিটরিং করার জন্য তারা কিন্তু এটি করেছিল। পরবর্তীকালে তারা এই ধরনের অপারেশনের 2টো অত্যন্ত সুপ্রিম হেলিকপ্টার ব্যবহার করে, MH-47 এবং MH-6। এই দুই ধরনের হেলিকপ্টার কিন্তু নাইট স্টকার গ্রুপ ব্যবহার করে ভেনিজুয়েলায় ঢুকেছিল কালকে। এবং চিনোস এবং ব্ল্যাক হক্স এই সংক্রান্ত মানে 2 হেলিকপ্টারের পোশাকি নাম, এরা কিন্তু ডিরেক্ট অ্যাক্টে কালকে চলে যায় এই অপারেশন শুরু হওয়ার পর। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন আমেরিকা ইলেকট্রনিক ওয়ারফেয়ার যে ভেহিকেলস আছে EA-18G, যেটা কিন্তু ভেনিজুয়েলার যে রেডার এবং কমিউনিকেশন সিস্টেম তা কিন্তু সম্পূর্ণভাবে ভেস্তে দেয়। অর্থাৎ মিলিটারি থেকে মিলিটারির কানেকশন কিন্তু ভেনিজুয়েলার আকাশে হঠাৎ করেই বন্ধ করে দিয়েছিল আমেরিকা। এবং এক্ষেত্রে আমেরিকার আর্মি যখন এই অপারেশন চালায় তখন কিন্তু তারা M134 মিনি গানসও ব্যবহার করেছে। হঠাৎ করে একটা স্তব্ধতা এবং এরপরেই
আমেরিকা তাদের ভেনিজুয়েলার যে মিলিটারি ঘাঁটিগুলো আছে সেখানে লক্ষ্য করে হেভি বোম্বিং শুরু করে। এবার দেখুন, এই বোম্বিংটাকে বলা হচ্ছে ডাইভারশন করে দেওয়া। অর্থাৎ তাদের টার্গেট ছিল প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের যে ভবন, কারাকাসের বিলাসবহুল ভবন, সেইখানে তারা ঢুকতে চেয়েছে। কিন্তু এই পুরো পদ্ধতিটিকে ঘেঁটে দেওয়ার জন্য এবং পুরো অপারেশনটা থেকে চোখটিকে সরিয়ে দেওয়ার জন্য তারা ভেনিজুয়েলার একাধিক মিলিটারি ঘাঁটিতে কিন্তু বোম্বিং করতে শুরু করে দেয়। ফলে হঠাৎ করে মিলিটারিদের মধ্যে, ভেনিজুয়েলার মিলিটারির মধ্যে একটা ক্যাওসের সৃষ্টি হয়, কনফিউশনের সৃষ্টি হয়। তারা ভাবতেই পারেনি হঠাৎ করে মিলিটারি ঘাঁটিতে এই ধরনের আক্রমণ আমেরিকার মিলিটারি করবে। এবং যখন তাদের এই যে পয়েন্ট অফ ফোকাসটা শিফট করে যায়, তখনই কিন্তু তারা এই MH-47 চিনোস এবং MH-60 ব্ল্যাক হক্স এবং 2 হেলিকপ্টার প্রেসিডেন্টের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে কিন্তু অবতরণ করে। এবং এরপর তারা কিছু বোঝার আগেই প্রেসিডেন্টের সিকিউরিটি যারা ছিলেন তাদেরকে নিউট্রালাইজ করেন এবং মিনিট দুয়েকের মধ্যেই প্রেসিডেন্টকে এবং তার সহধর্মীকে আইডেন্টিফাই করেন এবং তারা কিন্তু পালিয়ে আমেরিকার থেকে মানে রওনা হয়। দেখুন, এই ভেনিজুয়েলাকে বাঁচাতে পারতো দুটো রাষ্ট্র, রাশিয়া এবং চীন। আপনারা যদি দেখেন যে এটি কত বড় একটি ইন্টারন্যাশনাল প্ল্যানিং, তাহলেই আপনারা বুঝবেন যে আমেরিকা কেন নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ বলে দাবি করে। এই ঘটনার ঠিক 1-2 দিন আগেই ইউক্রেন ধারাবাহিকভাবে রাশিয়ার উপর আক্রমণ করে এবং রাশিয়ার যে প্রেসিডেন্ট পুতিন, তার বাড়িতে টার্গেট করেও ড্রোন হামলা চালায়। ফলে রাশিয়ার মিলিটারি, রাশিয়ার গভর্নমেন্ট কিন্তু তাদের রেসিডেন্টের উপর যে আঘাত হয়েছে তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায়। এবং চায়না বর্তমানে তাইওয়ান এবং জাপানকে কেন্দ্র করে বড়সড় সংকটের মধ্যে পড়েছে, তারা কি করবে বুঝতেই পারছে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন দুই রাষ্ট্র ভেনিজুয়েলা থেকে কিছুটা মুখটা ফিরিয়ে নিয়ে নিজেদের দেশকে সামলাতে ব্যস্ত, তখনই কিন্তু আমেরিকা এই ধরনের অপারেশনটি চালায়। এবার যুদ্ধে ঠিক ভুল, যেটা লয়াল, ডিসলয়াল, এই প্রশ্নগুলো এখন আসে না ইন দ্য সেন্স এখন আমেরিকা যা করার করে ফেলেছে। কিন্তু এই ঘটনার পর যে সম্ভাবনাটা তৈরি হলো তা হলো, রাশিয়া যদি এইভাবে ইউক্রেনে ঢুকে জেলেনস্কিকে অপহরণ করে নেয়, কিংবা চায়না যদি এইভাবে জোর করে তাইওয়ানকে দখল করে নেয়, তাহলে কি আমেরিকার আর কিছু বলার থাকবে? যদিও আমেরিকা এটাকে অ্যাক্ট অফ ওয়ার বলছে না, তারা বলছে আমরা শুধু লিডারশিপকে সরাতে চেয়েছি, আমাদের ভেনেজুয়েলা সরকারকে আমরা সরাতে চাইনি। কিছুটা হাস্যকর লাগলেও তারা বলতে চেয়েছে যে যেহেতু তাদের রেজিম চেঞ্জের যে গোল ছিল সেটা ফেল হয়েছে বলে তারা এই ধরনের এক্সপ্যান্ডেড মিলিটারি অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে। এবার আসল কারণটা কি আপনাদের আমি বলি। দেখুন, এই মুহূর্তে আমেরিকার পক্ষ থেকে অফিসিয়ালি 4টে কারণ বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে নার্কো টেররিজম, অর্থাৎ আমেরিকা দাবি করেছে কলম্বিয়াতে যে গাঁজা তৈরি হয়, যে কোকেন তৈরি হয়, যে হিরোইন তৈরি হয়, সেগুলো ভেনিজুয়েলা হয়ে, ক্যারিবিয়ান সাগর হয়ে বা কিছুটা মেক্সিকো হয়ে আমেরিকাতে দিনের পর দিন ঢুকছে। এবং এই পুরো কর্মকাণ্ডটি সম্পূর্ণ হচ্ছে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের নেতৃত্বে এবং ভেনিজুয়েলার মিলিটারি এই কাজটিকে সহায়তা করছে। ফলে এটা আমেরিকার জন্য ন্যাশনাল থ্রেট, ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে বড় কনসার্ন যে তারা চেষ্টা করেও এই ড্রাগ, এই যে অ্যাবিউসমেন্টটাকে বন্ধ করতে পারছে না। এবং এই পুরো বিষয়টা নিয়ে তারা ভেনিজুয়েলাকে বারবার বলা সত্ত্বেও ভেনিজুয়েলা কোনো অ্যাকশন নেয়নি। দ্বিতীয় কারণ, তারা বলছে যে মাইগ্রেশন ক্রাইসিস। ভেনিজুয়েলা ইকোনমিক্যাল ক্রাইসিসের পর, কোলাপস হওয়ার পর 7 মিলিয়ন ভেনিজুয়েলা হঠাৎ করে আমেরিকাতে চলে গেছে। এর ফলে আমেরিকাতে অদ্ভুত এক ইনস্টেবিলিটি তৈরি হয়েছে, যা ভেনিজুয়েলার সরকার স্বীকার করেনি। ফলে তারা এই ধরনের লিডারশিপকে রাখতে চায় না, তা কিন্তু আমেরিকা বলেছে। পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিনের ক্ষেত্রেও তারা পরিষ্কার বলেছেন এই যে পদক্ষেপ তারা নিয়েছেন সেটাকে বলা হচ্ছে সেলফ ডিফেন্সকে করতে, অর্থাৎ প্রিএমটিভ সেলফ ডিফেন্স পদক্ষেপ। আমাদের নিজস্ব বাঁচার অধিকার আছে, আমাদের দেশকে এরা নার্কো টেরোরিজমে ভরিয়ে দিচ্ছে, মাইগ্রেশনে নষ্ট করে দিচ্ছে, ফলে আমরা আমাদের দেশের স্বার্থে যা ইচ্ছা করতে পারি। এবং এখানে বলা হয়েছে যে আমরা এক্সপ্যান্ডেড মিলিটারি সলিউশন খুঁজেছি বিয়ন্ড বর্ডার্স। যখন আমরা বর্ডারে এই সমস্যাটা সমাধান করতে পারিনি, তার জন্য আমরা এক্সপ্যান্ডেড মিলিটারি সলিউশন খুঁজেছি এবং আমরা এই ধরনের অপারেশন করেছি। পাশাপাশি স্যাংশন এবং ডিপ্লোম্যাসি ওরিয়েন্টে তারা কিছু কথা বলেছেন এবং সেখানে পরিষ্কার বলেছেন যে মাদুরো যদি এই অবস্থায় ক্ষমতায় থাকতো তাহলে আমাদের সমস্যা হতো, এবং আমরা যেহেতু মাদুরোকে অপোজিশনকে সাপোর্ট করে সরাতে পারিনি, রেজিম চেঞ্জ করতে পারিনি, উল্টে বেশি ব্যবধানে ভোটে জিতে মাদুরো ক্ষমতায় এসছেন, তার জন্য আমরা এই ধরনের অ্যাকশন নিয়েছি। এবং তারা পরিষ্কার বলেছেন যে স্যাংশন করেও লাভ হয়নি, ভেনিজুয়েলাকে আটকানো সম্ভব হয়নি।
এবার মেন রিজনটা কি? দেখুন, এই রিজনগুলো আমি যদি ধরেও নিই সেকেন্ডারি রিজন, কিন্তু প্রাইমারি রিজন কিন্তু এর থেকে অনেক বেশি। মাথায় রাখবেন, ভেনেজুয়েলাতে কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট প্রুভেন অয়েল রিজার্ভ আছে। অনেকে সৌদি ভাবেন, সৌদি নয়। সৌদি কিন্তু অনেক বেশি তেল পরিশোধন করতে পারে, কারণ সৌদির ইনফ্রাস্ট্রাকচার আমেরিকা ফ্রেন্ডলি। কিন্তু ভেনেজুয়েলা কিন্তু অত্যাধিক স্যাংশনের ফলে এইখানে ইঞ্জিনিয়ার ডিপ্লয় করতে পারে না, তো তেল শোধন করতে পারে না। ফলে মানে আলটিমেটলি ইকোনমিক্যাল ক্রাইসিসে দেশটা কিন্তু আছে। কিন্তু অয়েল রিজার্ভের যদি পরিমাণ দেখেন, সেটা কিন্তু পৃথিবীতে 1 নম্বর। 303.22 বিলিয়ন ব্যারেলস তেল কিন্তু ভেনেজুয়েলাতে পাওয়া যায়। তার কিন্তু কিছুটা বিক্রি তারা চায়নাকে করে, কিছুটা রাশিয়াতে করে। পাশাপাশি এই মুহূর্তে ভেনেজুয়েলা কিন্তু আমেরিকার যত অপোনেন্ট আছে তাদের একটা স্ট্র্যাটেজিক বেস হয়ে যাচ্ছিল। যেমন ধরুন, রাশিয়ার মিলিটারি এবং ইন্টেলিজেন্স সাপোর্ট ভেনেজুয়েলা পায়। চায়না কিন্তু লোন এবং ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেয় ভেনেজুয়েলাকে। ইরান কিন্তু বিভিন্ন স্যাংশন যে সরিয়ে দেওয়ার যে নেটওয়ার্কটা, স্যাংশনকে ভেদ করে যে কাজকর্ম করার নেটওয়ার্কটা ইরান প্রোভাইড করে। এবং কিউবাও কিন্তু ইন্টেলিজেন্স এবং ইন্টারনাল সিকিউরিটি ভেনেজুয়েলাকে দেয়। ফলে এই মুহূর্তে ভেনেজুয়েলা আমেরিকার অপোনেন্টদের যে স্ট্র্যাটেজিক বেস হয়ে যাচ্ছিল তা ডোনাল্ড ট্রাম্প পছন্দ করেননি, এবং আলটিমেটলি শত্রু আমেরিকার দিকে এগোতে শুরু করেছে। এবং আমেরিকা উপকূল কিন্তু একসঙ্গে 4টে দেশের থ্রেটের মুখে পড়েছিল শুধুমাত্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে। এবার মাদুরোকে কেন গ্রেফতার করলো? দেখুন, খুব সহজ জিনিস। মাদুরোকে তারা রেজিম চেঞ্জের খেলা খেলেও সরাতে পারেনি। মাদুরের যে জনপ্রিয়তা, মাদুরের যে কাজকর্ম করার যে শক্তি, যে সংগঠন, তাতে কিন্তু কোনো অপোজিশন লিডারই মাদুরোকে সরাতে পারেনি। মনে রাখবেন, মাদুরো একসময় বাস ড্রাইভার ছিল, সেখান থেকে সংগঠনের নেতা, সেখান থেকে বিদেশ মন্ত্রী, সেখান থেকে প্রেসিডেন্ট। ফলে এই যে ধাপগুলো মাদুরো পেরিয়েছে, সেটা কিন্তু তার সরকারকে শক্তিশালী করতে সাহায্য করেছে। যদিও মাদুরা ক্ষমতায় নিয়ে অনেক ভুলভাল কাজও করেছে, আজকে অস্বীকার করতে কোনো দ্বিধা নেই, এবং সেই বিষয়ে আমি পরবর্তীকালে একটি রিপোর্ট করব, কিন্তু আজকে ওই কথাগুলো অপ্রাসঙ্গিক। পাশাপাশি তারা বলেছে যে আমরা শুধু লিডারশিপকে সরাতে চেয়েছি, আমরা কোনো লং টার্ম যুদ্ধ চাইনি। এটা অ্যাক্ট অফ ওয়ার নয়, এটা হলো ক্রিমিনাল অফেন্সের বিপক্ষে আমেরিকার স্টেপ। এবং মাদুরোকে আমরা মারতে চাইনি, শুধুমাত্র আটক করতে চেয়েছি এবং আমেরিকার আদালতে তাকে তুলে দিতে চেয়েছি। এবার আপনারা ভাবতেই পারেন, একটি নির্দিষ্ট রাষ্ট্র, সেই রাষ্ট্রে যদি কোনো অপরাধী থাকে, তাহলে অন্য একটি রাষ্ট্র তাকে এইভাবে কি আটক করে তাদের আদালতে তুলতে পারে? রাষ্ট্রসংঘ কোথায়? কোনো ল আলটিমেটলি কি ভায়োলেট এখানে হলো না? পুরো বিষয়টাই কিন্তু এখনো অব্দি ঘোলাটে, এবং আমেরিকার বিপক্ষে, বিশ্বাস করুন, এই মুহূর্তে রাষ্ট্রসংঘ কথা বলতে কোনো একটা দ্বিধাগ্রস্ত, এবং তাদের ক্ষমতাই নেই। তারা এরকম স্টেটমেন্ট দিচ্ছে, ভাষা ভাষা স্টেটমেন্ট, এটা ঠিক হয়নি, এরকম করা উচিত নয়। কিন্তু আলটিমেটলি এই প্রবণতা যদি বজায় থাকে, এবং বিশ্বের সমস্ত প্রভাবশালী রাষ্ট্রই যদি একটা দুর্বল রাষ্ট্রতে ঢুকে তাদের প্রেসিডেন্টকে এইভাবে তুলে নিয়ে চলে আসে এবং বলে আমাদের দেশের মাইগ্রেশন সমস্যা বাড়ছে, ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট হচ্ছে প্রেসিডেন্টের জন্য, আমরা তাদের আদালতে ওকে পাঠাবো, তাহলে আলটিমেটলি আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল ল, রাষ্ট্রসংঘ, এগুলোর আর কোনো ভ্যালু আছে বলে। যাই হোক, ট্রাম্প আসল কথাটি কালকে বলেছেন। ট্রাম্প বলেছে, উই আর গোয়িং টু রান দ্য কান্ট্রি। আমাদের ইনভেস্টাররা ওখানে গিয়ে অয়েল তুলবে, এবং যেখান দিয়ে যে টাকা উৎপন্ন হবে সেগুলো ভেনেজুয়েলার মানুষের জন্যই খরচ হবে। আসলে ডোনাল্ড ট্রাম্পও সেই তেলের জায়গায় ফিরলেন, এবং তিনি বুঝিয়ে দিলেন আলটিমেটলি আমেরিকা কেন এই পুরো প্রক্রিয়াটি করেছে। ইম্পর্টেন্ট বিষয় কি জানেন? ভারতের শেষ 1 বছর ধরেও যেই রকম খেলার চেষ্টা করা হচ্ছে, তাতেও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিদেশি শক্তি ভারতকে তছনছ করতে চাইছে। আপনারা মণিপুর সমস্যা নিয়ে বলেন, মণিপুর কখনোই আর ইন্টারনাল সমস্যায় নেই। মণিপুর ইস্যু রাষ্ট্রসংঘে আলোচনা করা হয়। মণিপুরে দিনের পর দিন যে অস্ত্র পাওয়া যাচ্ছে, সেগুলো সব বিদেশি অস্ত্র। মণিপুরের এই গ্রুপকে ডিরেক্টলি সহায়তা করার জন্য বাংলাদেশ প্রকাশ্যে হুমকি দিচ্ছে। ফলে বাংলাদেশ এবং পাকিস্তানকে তারা ভোলাটাইল করে ভারতকে অলরেডি চাপে রেখেছে, এবং ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেটফুল এমন কিছু কর্মকাণ্ড এবার করা হচ্ছে, যেমন মণিপুর, যেমন 7 সিস্টার্স, যেমন লাদাখ। ফলে আলটিমেটলি এই ধরনের কর্মকাণ্ড আসলে মোদী সরকারের বিপক্ষে কোনো অ্যাকশন নেওয়ার পরিকল্পনা না তো? এই প্রশ্ন কিন্তু ধারাবাহিকভাবে উঠেছে, এবং অনেক বেশি উঠেছে যখন এসসিও সামিটে এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছিলেন, এবং তিনি নিজে বলেছিলেন আমি ফিরে এসেছি, এটাই ভাগ্যের বিষয়। এবং তারপরে আমরা দেখলাম ঢাকার হোটেলে মার্কিন গোয়েন্দা সংস্থার কর্তার মৃত্যু, বাংলাদেশকে কেন্দ্র করে একাধিক এই ধরনের আততায়ের কর্মকাণ্ড, এবং সব মিলিয়ে ইউটিউবকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডা তৈরি করা, ইনস্টেবিলিটি তৈরি করা, একের পর এক সরকার বিরোধী আন্দোলনকে বাইরে থেকে মদত দেওয়া, ফান্ডিং দেওয়া,
তুরস্কের ফান্ডিং দেওয়া, অস্ত্র দেওয়া এবং আমেরিকার একাধিক এনজিওকে কাজে লাগিয়ে সমাজের গ্রাউন্ড লেভেলে মানসিক পরিবর্তন করা, ধর্মীয় পরিবর্তন করা এবং ভারতকে ভাঙার জন্য যে জনসংযোগ তৈরি করা, সেই জনসংযোগটাও বিভিন্ন প্রক্সি গ্রুপকে কাজে লাগিয়ে করার চেষ্টা শেষ 1 বছর ধরে অতিরিক্ত হয়েছে। একাধিক রিপোর্ট কিন্তু প্রকাশ্যে এসছে এই পুরো ঘটনায়। ফলে আলটিমেটলি ভেনিজুয়েলার এই অপারেশন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য কোনো কড়া বার্তা কিনা, সেই প্রশ্নও কিন্তু কালকে ভীষণ মাত্রায় আন্তর্জাতিক স্তরে আলোচনা হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।